প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন তথ্য প্রযুক্তির দুনিয়ায় আমন্ত্রণ জানাচ্ছি আমি তাসরিমা নাহিদ। তথ্য প্রযুক্তি খাতের নানা দিক নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। এবছর আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে মোট 15টি পদক জিতেছে বাংলাদেশের দল। এর মধ্যে 4টি স্বর্ণ, 2টি রৌপ্য, 5টি ব্রোঞ্জ ও 4টি টেকনিক্যাল পদক। 23তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে দেশের জন্য এই সাফল্য বয়ে এনেছে দলটি। করোনা মহামারীর কারণে এবছর এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে সম্পূর্ণ অনলাইনে। দর্শক, এবারে জানবো বাংলাদেশের সেই দলের সদস্যদের কথা। মিমো, হেক্সা, আমিগো, তমোদাচি, স্টার এগুলো রোবটের নাম। আর এই রোবটগুলো মানুষকে স্বাস্থ্যসেবা, আগুন নেভানো কিংবা প্রতিবন্ধী ও বয়স্ক মানুষদের নানাভাবে সহযোগিতা করতে সক্ষম। সম্প্রতি দক্ষিণ কোরিয়া থেকে অনলাইনে অনুষ্ঠিত 23তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিয়ে এই রোবটগুলো তৈরি করে বাংলাদেশের শিশুরা অর্জন করেছে 4টি স্বর্ণ, 2টি রৌপ্য, 5টি ব্রোঞ্জ ও 4টি টেকনিক্যাল পদক। আমাদের রোবট হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের বন্ধু হবে। যে শিশুরা কথা বলতে পারে না, তারা সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলে। আমাদের রোবটের মধ্যে এমন একটা সিস্টেম আছে যা কিনা সাইন ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করে সে বলতে পারবে যে আমাদের সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে কী বোঝাতে চাচ্ছে। যেমন প্রথমে আছে আমাদের হ্যালো। আমার হাতের হ্যালো সাইন দেখেই রোবটটা বুঝতে পারে যে সেটা একটা হ্যালো বোঝাচ্ছে। যারা কথাও বলতে পারে না বা সাইন ল্যাঙ্গুয়েজ দেখাতে পারে না, মানে এক কথায় বলতে গেলে অন্ধ, তারা কিন্তু এই বেল মেকানিজম হিসেবে কমিউনিকেশন করানো যায়। এমনকি আমাদের যারা কথা বলতে পারে না, তারা সাইন ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করলে তখন রোবটটা ওইটাকে জেনারেট করে একটা বেল মেকানিজম নিয়ে আসতে পারে। এটার মাধ্যমে যারা কথাও বলতে পারে না, যারা অন্ধ, তারা কিন্তু এই অনুযায়ী কিন্তু আমাদের সাথে কমিউনিকেশন করতে পারে। যারা চলতে পারে না বা ফিজিক্যালি ডিসেবল, তো তারা হচ্ছে যে হুইল চেয়ারটা লাগে, তো রোবটটা হচ্ছে অটোমেটিক্যালি সে হুইল চেয়ারটাকে ডিটেক্ট করে কাছে যেয়ে সেটাকে গ্র্যাব করতে পারবে। এভাবে গ্র্যাব করে সেটা যেখানে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যেয়ে আনগ্র্যাব করে দিতে পারে। আমরা একটা ফায়ার সেফটি রোবট বানিয়েছি, যেটা হচ্ছে ফায়ার ফাইটিংয়ের জন্য পারপাসটা। তো এটা হচ্ছে প্রথমে আমাদের একটা ক্যামেরা আছে, সেই ক্যামেরা দিয়ে হচ্ছে ফায়ার্স ডিটেক্ট করতে পারে এই ক্যামেরাটা দিয়ে। তারপরে এইখানে আমাদের একটা নজল আছে, এই নজলটা দিয়ে আমরা পানি স্প্রে করি ফায়ারটাকে এক্সটিংগুইশ করার জন্য। এটা আমাদের পানি স্প্রেটা একটা আছে। তারপরে এইদিকে একটা স্টোরেজ আছে, যেখানে আমরা হচ্ছে মানুষ এখানে ঢুকিয়ে আমরা হসপিটালে নিয়ে যেতে পারি। এই রোবটটা বেসিক্যালি টেকনিক্যালি এই রোবটটার মধ্যে আছে আপনার আর্ডিনো মেগা, যেটাতে হচ্ছে আপনার রোবটটা চলা এবং যে আর্মের যে কাজগুলো এগুলো দেখতে পাচ্ছেন। এবং এর মধ্যে একটা রাসবেরি পাই দিয়ে আমরা হচ্ছে এই ইমেজ প্রসেসিংয়ের যে পার্টটা, যেটাতে হচ্ছে আগুন আছে কিনা সেটা ডিটেক্ট করবে, ওইটা হচ্ছে আমরা রাসবেরি পাই ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে করেছি। এবং এই রোবটটা আমরা বিল্ড করেছি যাতে হচ্ছে আপনার ওই ধ্বংসস্তূপে থাকা মানুষদেরকে সে হচ্ছে বাঁচাতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ফায়ার ফাইটার যারা তাদেরকেও সাহায্য করতে পারে। আমাদের রোবট সকলকে মনিটর করে দেখতে পারে কার মাস্ক নেই, এবং তখন রোবটটি ডিসপ্লেতে আমাদেরকে দেখিয়ে দেয় যে নো মাস্ক ডিটেক্টেড, এবং সেই মানুষটিকে একটি মাস্ক প্রদান করে। 3টা সার্ভো আছে, একটা হচ্ছে যে আমাদের হেড কন্ট্রোলিং করে, আরেকটা আমাদের ওয়াকি টকি কন্ট্রোলিং করে, আরেকটা হচ্ছে যে মাস্ক প্রোভাইড করে। একটি এলসিডি আছে যেখানে কিনা আমরা বিভিন্ন জিনিস দেখাই, যেমন কোভিড পেশেন্ট ডিটেক্ট করলে দেখাই যে কোভিড পেশেন্ট ডিটেক্টেড। এটা হচ্ছে আমার রোবট, আর এই রোবটটা হচ্ছে স্মার্ট ডাস্টবিন হিসেবে কাজ করে। হসপিটালে অনেকের এইগুলা টাচ করতে হয়, যেমন অনেককে এরকম উঠাতে হয়, পা দিয়ে করতে হয়, এগুলো করতে হবে না। এটা জাস্ট সামনে এভাবে সেন্স দিলে এটা অটোমেটিকলি ওপেন করে দিবে।
যেটা হচ্ছে করোনা বা যে কোনো প্যান্ডেমিকের সময় হেল্প করবে। যখন মানুষ এন্টার করবে তখন তাদেরকে গ্রিট করবে এবং সেফটি মেজার্স নেবে যাতে তারা সেফ থাকে আর অন্য মানুষরা যাতে সেফ থাকে। পুরো জিনিসটা চলে আরডিনো মেগা দিয়ে। টেম্পারেচার মেজার করে যখনই কোনো কাস্টমার আসে। স্পিকারটা এলসিডি মতনই জিনিসটা জোরে জোরে সবাইকে অ্যানাউন্স করে এবং বলে। নিমো হলো বৃদ্ধ মানুষদেরকে মনিটর করবে তাদের হেলথ এবং তাদেরকে ডিফারেন্ট ওয়েজে এন্টারটেইন করবে আর কোম্পানি দিবে যাতে তারা হ্যাপি আর হেলদি থাকে। বৃদ্ধ মানুষটা একটা ইনফ্রারেড টেম্পারেচার সেন্সর, আমরা এখানে টাচলেসলি হাত বা মাথা রাখলেই এখানে হচ্ছে এলসিডিতে প্রথমেই টেম্পারেচার শো করে দেবে। রোবটটি হচ্ছে যখন বৃদ্ধ মানুষের জন্য প্রতিদিন হলো বিভিন্ন ঠিক সময় মতো খাবার দিতে হয়, তার জন্য অটোমেটিকলি ঠিক সময় মতো বৃদ্ধ মানুষটি খাবার দিতে পারবে। আপনি দেখতেই পাচ্ছেন যে রোবটের যে মুখের যে এলাকাটা আছে এখানে একটা এলসিডি মনিটর বসানো, এর মাধ্যমে রোবটটা দেখাবেন সে কী কী করছে, সে মেডিসিন ডিসপেন্স করছে কিনা অথবা কোনো গ্যাস লিকেজ তো ডিটেক্ট হয়েছে সেগুলো এখানে দেখাবে। প্রতি বছর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড হয়। সেখান থেকে যারা বিজয়ী হয় আমরা তাদেরকে নিয়ে হচ্ছে একটা সিলেকশন ক্যাম্প করি। যেই ক্যাম্পের মধ্যে হচ্ছে আমরা সরাসরি দেখি কোন বাচ্চার হচ্ছে কোন বিষয়টাতে হচ্ছে বেশি আগ্রহ, বেশি হচ্ছে ক্যাপাবিলিটি বা যোগ্যতা আছে, সেই অনুযায়ী সেখান থেকে হচ্ছে আমরা বাংলাদেশ টিমটাকে হচ্ছে নির্বাচন করি এবং তারপর মোটামুটি 3 থেকে 4 মাস পর্যন্ত হচ্ছে খুব নিবিড়ভাবে তাদের হচ্ছে ট্রেনিং চলতে থাকে। দক্ষিণ কোরিয়ার একটা একক আধিপত্য থাকে রোবট অলিম্পিয়াডের রেজাল্টে, সেটা কিন্তু এবার বাংলাদেশ কিন্তু অনেকটাই ভাঙতে পেরেছে। তো আমি মনে করি যে আমাদের ছেলেমেয়েরা সামনে আরও ভালো করবে। এই বছর একটা নতুন ইভেন্টে ওরা অংশগ্রহণ করেছে, সামনে আমরা চাইবো যে আরও বেশি ইভেন্টে অংশগ্রহণ করুক। আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে ওদের যেগুলো রেগুলার ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করা, সামার স্কুল আয়োজন করা, এবং যখন আমাদের বাংলাদেশ রোবট অলিম্পিয়াড থেকে ইন্টারন্যাশনাল জন্য টিম সিলেকশন হয় তখন কিন্তু আমরা যেটা করি প্রতিটা দলের জন্য আলাদা করে মেন্টর অ্যাসাইন করে দিই এবং যারা কিন্তু একদম ওদের সাথে যুক্ত হয়ে কাজ করে। এভাবেই দেখা যায় যে ওরা কিন্তু সময়ের সাথে আরও বেশি ভালো করছে। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে চতুর্থ বারের মতো এবছর অংশ নেয় বাংলাদেশের 16 সদস্যের দল। এবছর এই রোবট অলিম্পিয়াডের নির্ধারিত থিম ছিল সোশ্যাল রোবটস। দেখব কানাডায় বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নিজাম মাহমুদের সাক্ষাৎকার। তার সাথে কথা বলেছেন মইদুল ইসলাম। ডিজিটাল ট্রান্সফরমেশনের এই সময়ে তথ্য প্রযুক্তির প্রবাহ যত বাড়ছে ততই বাড়ছে সাইবার হামলা বা সাইবার অপরাধের ঘটনাগুলো, যা সারা বিশ্বের জন্যই একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই সাইবার নিরাপত্তার নানা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো বিশিষ্ট সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নিজাম মাহমুদের সাথে, যিনি বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র এবং কানাডাতে এ বিষয়ে কাজ করছেন। জনাব নিজাম মাহমুদ, আপনাকে স্বাগত এনটিভির আয়োজন তথ্য প্রযুক্তির দুনিয়ায়। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। সাইবার জগৎ মানুষের জীবনযাপনকে যত সহজ করে দিয়েছে, পাশাপাশি বিভিন্ন অপরাধ এবং বিভিন্ন ক্রাইমের সাথেও যুক্ত হচ্ছে এই সাইবার লাইফে। তো সেই বিষয়টি সম্পর্কে আপনার সাথে শুরুতে কথা বলতে যাচ্ছি আমরা। আপনি জানেন যে সাইবার নিরাপত্তা বর্তমান বিশ্বের একটা প্রধান চ্যালেঞ্জিং বিষয়। সেটা শুধু নর্থ আমেরিকানে, সারা বিশ্বে সরকার এবং বেসরকারি লেভেলে সবার অন্যতম একটা প্রধান চ্যালেঞ্জ এখন সাইবার নিরাপত্তা। তো আমরা যারা দীর্ঘদিন নর্থ আমেরিকা বিভিন্ন কর্পোরেশনে কর্মরত আছি, তাদের আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে গত 10 বছর যাবত যে এই সাইবার নিরাপত্তা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট লেভেলে এটাকে নিয়েছেন এবং সেখান থেকে এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট লেভেলের নিয়েছেন। তো আমি
বর্তমানে একটা বেসরকারি কোম্পানিতে কর্মরত। আমার কারেন্ট পজিশন হচ্ছে ডিরেক্টর অফ সাইবার সিকিউরিটি। বেশ কয়েক বছর আগে বাংলাদেশ ব্যাংকে একটি সাইবার হামলার ঘটনা ঘটেছিল, যেটার কারণে বাংলাদেশের বেশ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল। তো আসলে কোন ধরনের ব্যবস্থা যদি আমরা নিতে পারতাম আগে থেকেই, তাহলে এই ধরনের সাইবার হামলা থেকে আমরা মুক্ত থাকতে পারতাম এবং ভবিষ্যতেও থাকবো। ইট ইজ অল অ্যাবাউট দ্য অ্যাওয়ারনেস। এটা ধরেন আপনি যদি শুধু বাংলাদেশ না, হয়তো বাংলাদেশের ব্যাপারটা হয়তো সামনে এসেছে, বা অন্যান্য ফিনান্সিয়াল কোম্পানি এ ধরনের ঘটনা হয়তো এত ব্যাপক আকারে ঘটে নাই, বাট ছোটখাটো আকারে ঘটেছে এবং প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। তো যার কারণে আমরা কয়েকটা জিনিস আমি আপনার সাথে শেয়ার করবো যে কি করলে এটা প্রতিহত করা যায়। তো ইন নর্থ আমেরিকায় প্রতিটা ফিনান্সিয়াল কোম্পানি, বিশেষ করে ফিনান্সিয়াল কোম্পানি যারা মানুষের টাকা পয়সার লেনদেনের সাথে জড়িত, তারা কতগুলো রেগুলেটরি অব্লিগেশনের মধ্যে দিয়ে তাদের যেতে হয়। তো আপনি জানেন যে যেমন কানাডায় আমাদের একটা সরকারি প্রতিষ্ঠান আছে যেটাকে আমরা বলি অসফি, এবং ঠিক একইভাবে আমেরিকাতে নিস্ট এবং এই ধরনের কতগুলো অডিটরস, আমরা বলি রেগুলেটরি বডি, তাদের কতগুলো গাইডলাইন বা দিক নির্দেশনা থাকে, এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিটা কোম্পানি, যেমন আমার কোম্পানিতে অ্যাজ এন এক্সাম্পল, আমরা পলিসি মেক করি যে এটাকে আমরা বলি পলিসি এন্ড স্ট্যান্ডার্ড। তো এই পলিসি স্ট্যান্ডার্ড গুলো প্রতিটা, যেমন অ্যাজ এন এক্সাম্পল নেটওয়ার্ক সিকিউরিটি পলিসি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি পলিসি, ইনক্রিপশন পলিসি, অ্যাসেট পলিসি। তো এই ধরনের পলিসি এবং স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা অনেকগুলো কন্ট্রোল ডিফাইন করি। এই কন্ট্রোল গুলো, এগুলোকে আমরা বলি সিকিউরিটি কন্ট্রোল। তো ফার্স্ট অফ অল প্রতিটা কোম্পানি এই ধরনের পলিসি এবং স্ট্যান্ডার্ড গুলো ডিফাইন এন্ড ডিজাইন করতে হবে। And once it is published, then it is a kind of a mandatory for that organization. The cyber security actually is not a functional requirement. তো যেহেতু এটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এবং এটা সিনিয়র লেভেল ম্যানেজমেন্ট যাদের অথরিটি আছে, অ্যাজ এন এক্সাম্পল বোর্ড অফ ডিরেক্টরস, তারা এটাকে এখন দে আর কনভিন্স রাইট নাও দ্যাট দে হ্যাভ টু অ্যালোকেট বাজেট ফর ইমপ্লিমেন্টেশন অফ দোজ সিকিউরিটি কন্ট্রোল, এবং ইট ইজ এ ম্যান্ডেটরি। তো আপনি গত 5-10 বছর যাবত নর্থ আমেরিকা ম্যাক্সিমাম কোম্পানি আমি বলতে পারি যে এটা কোনো প্রজেক্ট যখন লঞ্চ করে, তখন সেখানে পার্ট অফ দ্য requirement, that functional requirement must meet the requirements, as well as security requirements also must meet the condition. কোম্পানি বা বিভিন্ন ধরনের কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য সাইবার নিরাপত্তার বিষয়টি কেমন হওয়া উচিত এবং তাদের পলিসি কেমন হলে ভালো হয় আসলে? তো একটা কোম্পানিতে, যেমন ধরেন আমাদের নর্থ আমেরিকাতে আইটি ইনফ্রাস্ট্রাকচার, ওখানে আমরা বলি সেপারেশন অফ ডিউটি এন্ড রোটেশন অফ ডিউটি। তার মানে আলাদা একটা টিমই থাকবে সাইবার সিকিউরিটিতে, এবং উইদিন দ্যাট সাইবার সিকিউরিটি টিম দেয়ার আর 3 সাব লেভেল টিম। One team, they are responsible to define the policy and standard. তাহলে এটা হলো আপনার সাইবার সিকিউরিটি, আপনি যদি একটা আমব্রেলা ধরেন, এই আমব্রেলার মধ্যে একটা টিমের দায়িত্ব হচ্ছে তারা বিভিন্ন পলিসি এন্ড স্ট্যান্ডার্ড ডিফাইন এন্ড ডিজাইন করবে, আর একটা টিমের দায়িত্ব হচ্ছে এটা ইমপ্লিমেন্টেশন করবে। তারা বিভিন্ন এই যে কন্ট্রোল গুলো, এবং প্রতিটা কন্ট্রোল ইজ ভেরি এক্সপেন্সিভ টু ইমপ্লিমেন্ট, is required lots of money, lot of budget. এবং থার্ড টিমটা হচ্ছে যেটাকে আমরা বলি মনিটরিং টিম, ইন আদার ওয়ার্ড উই কল SOC, সিকিউরিটি অপারেশন কমান্ড সেন্টার। এই টিমটা হচ্ছে অ্যাকচুয়ালি 24 আওয়ার্স 7 ডেজ এ উইক টাইপ অফ টিম, এবং তারা মনিটর করে যখন কোনো ভায়োলেশন হয়। ধরেন একটা কম্পিউটারে কোনো কারণে ভাইরাস আসলো, বা একটা মেলওয়্যার আসলো, বা কেউ একজন কোন একটা পেনিট্রেট করার চেষ্টা করছে, তখন সাথে সাথে এই টিমটা সেটা তাদের অ্যালার্টিং সিস্টেমের মাধ্যমে সেটা তারা ডিটেক্ট করে এবং প্রোটেক্ট করে। তার মানে এনি ট্রাফিক মাস্ট বি ডিটেক্টেড এন্ড প্রোটেক্টেড। অনেক প্রতিষ্ঠান সাইবার ক্রাইমের শিকারের পাশাপাশি আমরা দেখে থাকি যে অনেক ব্যক্তিও সাইবার ক্রাইমের শিকার হয়ে থাকে, বিশেষ করে নারী এবং শিশুরা। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? এটার জন্য আপনি যদি কম্পেয়ার করেন নর্থ আমেরিকা ভার্সেস বাংলাদেশ, নর্থ আমেরিকায় স্কুল লেভেলে বিভিন্নভাবে বাচ্চাদেরকে এগুলো এক ধরনের অ্যাওয়ারনেস ট্রেনিং দেওয়া হয়। তারা
যেমন আমার বাচ্চা বা অন্যান্য বাচ্চাদেরকে যখন আমি দেখি দে আর ভেরি মাচ স্মার্ট, দে নো এক্স্যাক্টলি হাউ টু প্রোটেক্ট দেমসেলফ, কিছুটা অ্যাওয়ারনেস ট্রেনিং পায়। ঠিক একইভাবে মহিলারা যারা তারাও অনেক ট্রেনিং পায়। তো আমি মনে করি যে এটার কিছুটা ক্যাম্পেইন দরকার, কাইন্ড অফ এ রোড শো, যেমন স্কুল লেভেলে, গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট লেভেলে লাইক সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং টাইপের ধরেন 6 দিন, 6 ঘন্টা বা একদিনের পুরো একটা ক্যাম্পেইন যদি করা হয় প্রতিটি স্কুলে স্কুলে, দিস উইল বি এ বিগ অ্যাচিভমেন্ট টু প্রোটেক্ট আওয়ার চিলড্রেন। on the other hand, যারা ফেসবুক ইউজ করেন বা যে অন্যান্য সোশ্যাল মিডিয়া ইউজ করেন তাদেরকেও আমরা বিভিন্ন ভাবে, যেমন আপনাদের টেলিভিশন বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে যদি সোশ্যাল অ্যাওয়ারনেস ট্রেনিং দিতে পারি। আমি অ্যাজ এন এক্সাম্পল, আমি নর্থ আমেরিকা অনেক স্কুলে তারা আমাকে ইনভাইট করে অ্যাজ এ গেস্ট স্পিকার। তো আমি মানে ওদেরকে যে কথাটা কমনলি বলি সেটা হলো এই যে, মনে করেন হাউ আই ক্যান প্রোটেক্ট মাই পার্সোনাল কম্পিউটার। ভেরি সিম্পল, যে আমি যে পাসওয়ার্ডটা আমি ইউজ করি, কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যারা যত ধরনের ব্যাড স্টাফ ডিজিটালি হয় তার অন্যতম কারণ কিন্তু পাসওয়ার্ড, এবং ম্যাক্সিমাম আমরা হিউম্যানরা পাসওয়ার্ডটা খুব গেসেবল পাসওয়ার্ড ইউজ করি। অ্যাজ এন এক্সাম্পল, লাইক আমার সোনার বাংলা আমি ভালোবাসি, তো এটা একটা গান যেটা আমি অলওয়েজ আমার মনে থাকবে, যে গানের প্রথম সেন্টেন্সটা হলো আমার পাসওয়ার্ড। এখানে আমি অবশ্য কিছুটা টিউনিং করব, যেমন ধরেন আপার কেস, লোয়ার কেস, কোন এক জায়গায় হয়তো একটা নাম্বার বসালাম, স্পেশাল ক্যারেক্টার বসালাম, কিন্তু মনে রাখতে সুবিধা হবে। তাহলে দেখেন একদিকে পাসওয়ার্ডের লেন্থ হয়ে গেল অনেক বড়। তো আপনি জানেন যে এইসব সাইবার সিকিউরিটি বা যে কোনো এগুলো সব ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম। যেমন একটা 8 ক্যারেক্টারের পাসওয়ার্ডকে হ্যাকাররা যত সহজে ব্রেক করতে পারে, একটা 24 ক্যারেক্টার পাসওয়ার্ড বা 30 ক্যারেক্টার পাসওয়ার্ড ব্রেক করা তাদের জন্য ততটাই কঠিন। ব্যক্তি পর্যায়ে হোক বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক, যুক্তরাষ্ট্র এবং কানাডাতে সাইবার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হয়? যেমন ধরেন আমরা নর্থ আমেরিকা আমরা এই কথাটা বলি যে ইফ ইউ হ্যাভ এ কাস্টমার ফেসিং অ্যাপ্লিকেশন and if that application contain customer data, then you must onboard that application under DDoS protection mechanism. তো DDoS protection হলো এক ধরনের ধরেন ফিল্টারিং মেকানিজম। আপনি সহজ বাংলায় বললে ধরেন আমরা যখন পানি খাই, ফিল্টারটা যেরকম ফিল্টার হয়ে ক্লিন ওয়াটার আমরা ড্রিঙ্ক করি, ঠিক ডিডস মেকানিজমটা হচ্ছে একটা ক্লাউড বেসড সলিউশন। এখন আমি যখন মনে করেন একজন কাস্টমার, আপনি যখন আপনার কম্পিউটার থেকে বা মোবাইল ফোন থেকে ধরেন আপনি টাইপ করলেন ধরেন আপনার অ্যাপ্লিকেশন নাম হলো abc.com, www.abc.com, তখন এই ট্রাফিকটা সরাসরি আপনার সার্ভারে হিট না হয়ে সেটা প্রথমে ওই ডিডস লেয়ারে হিট করবে, এবং ডিডস লেয়ারে ওদের বিভিন্ন মেকানিজম আছে, তারা এটাকে ফিল্টার করবে, and they will ensure this traffic is clean. This is not a malicious traffic, and if it is a malicious traffic, it has the capability to filter that traffic. তাহলে আমি আমার ইনফ্রাস্ট্রাকচারে যখন ট্রাফিকটা হিট করবে, it is clean traffic, there is no malicious activities. তো এটা কিন্তু ম্যান্ডেটরি, মানে নর্থ আমেরিকায় কোনো অ্যাপ্লিকেশন যদি কাস্টমার ফেসিং হয়, মানে ইন্টারনেট ফেসিং, এবং এখানে যদি কাস্টমারের ডেটা থাকে, তাহলে ইট মাস্ট বি প্রোটেক্টেড বাই ডিডস মেকানিজম। এখন আপনি যদি বাংলাদেশের ধরেন ব্যাংক বলেন বা বিভিন্ন সরকারি বেসরকারি, আমি জানি না, ধরেন 200 অ্যাপ্লিকেশন যদি আপনি চুজ করেন বা ডিটেক্ট করেন, এবং আপনি যদি এই জিনিসটা দেখেন যে এই 200 অ্যাপ্লিকেশন ডিডস প্রোটেকশনের আওতায় আছে কি নাই, যদি থাকে ভালো, যদি না থাকে ডেফিনেটলি ইট ইজ এ গ্যাপ। এবং ওই যে আপনি একটু আগে বললেন যে সাইবার আর্মি, যদি কোনো কারণে কোনো অ্যাটাক হবে, যেহেতু ডিজিটাল অ্যাটাক, যদি ডিডস প্রোটেকশন না থাকে, তাহলে উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড আপনার সাইটটা যে কেউ হ্যাক করে ফেলতে পারবে, যে কেউ এটাকে ব্লক করে ফেলতে পারবে, যে কেউ এটাকে মানে ইন্টারাপ্ট করতে পারবে। তো এটা একটা জিনিস। সেকেন্ড একটা কন্ট্রোল, এটা আমরা নর্থ আমেরিকা খুবই এটাকে ফলো করি আমরা, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট ওয়ান্স এ ইয়ার every infrastructure must be conducted the penetration test. So penetration test হচ্ছে একটা মানে সিকিউরিটি অ্যাসেসমেন্ট টেস্ট, মানে আমরা নিজেরাই আমাদের নিজেদের খরচেই বিভিন্ন টেস্টারকে আমরা হায়ার করি এবং তাদেরকে বলি যে দেখো তোমরা আমাদের নেটওয়ার্ক এবং অ্যাপ্লিকেশনটাকে অ্যাসেস করো, দেখো এখনো কোনো সিকিউরিটি গ্যাপ পাও কিনা, যদি পাওয়া যায় তাহলে ওটাকে আমরা রিমিডিয়েট করি। তার মানে রিয়েল হ্যাকাররা আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে
কোনো গ্যাপ খুঁজে পাওয়ার আগেই আমরা নিজেরা এটাকে খুঁজে দেখি। এই যে দুইটা কন্ট্রোলের আমি কথা বললাম, যে ডিডস প্রোটেকশন প্লাস পেনিট্রেশন, এই দুইটা মেকানিজম যদি বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন সরকারি বেসরকারি বিশেষ করে ফিনান্সিয়াল প্রতিষ্ঠান অ্যাপ্লাই করে, তাহলে ডেফিনেটলি ইট ইজ এ গুড প্রোগ্রেস এন্ড গুড থিং। জনাব নিজাম মাহমুদ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি। দেখব কানাডায় বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নিজাম মাহমুদের সাক্ষাৎকার। তার সাথে কথা বলেছেন মইদুল ইসলাম। দেশে শিশু কিশোরদের জন্য নিরাপদ ভিডিও কন্টেন্ট নিশ্চিত করতে ইউটিউবের বিকল্প হিসেবে বেবি টিউব নামের একটি অ্যাপস ও ওয়েবসাইট তৈরি করেছে বাংলাদেশেরই একদল তরুণ তরুণী। শিক্ষামূলক, বিনোদন, ভ্রমণ সহ নানা বিষয় নিয়ে শিশুদের উপযোগী এই অ্যাপসে ভিডিও আপলোড করা হয় বলে জানিয়েছে এর উদ্যোক্তারা। ইতোমধ্যে বেশ সাড়াও পড়েছে। দর্শক, চলুন দেখে আসি কিভাবে পরিচালিত হয় শিশুদের ভিডিও অ্যাপস বেবি টিউব। বেবি টিউবটা হচ্ছে ইউটিউবের মতো একটি অ্যাপ, ইউটিউব চ্যানেল না। অনেকে হয়তো বেবি টিউব নাম শুনলে মনে করে যে ইউটিউবের চ্যানেল বা কিছু একটা। তো এটি ইউটিউবের মতো একটি অ্যাপ এবং ওয়েবসাইট, যেটা হচ্ছে বাংলাদেশি শিশু কিশোরদের জন্য তৈরি করা, বাংলাদেশি আদলে বাংলাদেশি সংস্কৃতি নিয়ে এটা তৈরি করা। প্রায় 6 কোটির বেশি শিশু কিশোর ইন্টারনেটের আওতায় আছে। তো তারা কিন্তু দেখা যাচ্ছে, আমরা একটা গবেষণা দেখা যাচ্ছে তারা বেশিরভাগ হচ্ছে ভিডিও দেখে, ইউটিউব ভিডিও দেখে। তো ইউটিউবে যখন ভিডিও দেখে তখন ইউটিউব কিন্তু ভালো খারাপ সব মিলিয়ে কন্টেন্ট আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক বিজ্ঞাপন চলে আসে। তখন আমরা এই চিন্তা করে না, বেবি টিউব একটা প্ল্যাটফর্ম করা যায় যেখানে হচ্ছে বাচ্চারা আলাদা একটা পরিবেশ পাবে, আলাদা একটা জগৎ পাবে, যেখানে বাচ্চারা সুন্দরভাবে নিজের নিরাপদ ভিডিওগুলো দেখতে পারবে। আমরা এটার গ্রাউন্ড কাজ শুরু করেছি 2020-এর শেষের দিকে, কিন্তু এটাকে আমরা সম্পূর্ণভাবে আমরা অফিসিয়াল বা লঞ্চ করি 2021 এপ্রিলে। মূলত হচ্ছে যেহেতু আমাদের ভিডিও নিয়ে কাজ এবং সেই সাথে যেহেতু ইউজাররা আমাদের সাইটে রেজিস্ট্রেশন করবে, তো অবশ্যই তাদের একটা ডাটা প্রাইভেসির সমস্যা থাকবে। তো আমরা হচ্ছে থার্ড পার্টি বা অন্যান্য যে কোনো ধরনের হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং নিব না, কারণ তারা যেহেতু তাদের নিজস্ব তাদের ফোন নাম্বার, ইমেল বা নাম, ঠিকানা, অন্যান্য যে তারপর মনিটাইজেশনের ক্ষেত্রে হচ্ছে তাদের ডকুমেন্ট দেওয়া লাগবে। তো এইগুলো যাতে হচ্ছে তাদের ডাটাগুলো লিক না হয়, সেজন্য হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা আমাদের নিজস্ব সার্ভার থেকে করা। আমরা এনক্রিপশন লেভেলটা খুব স্ট্রং রাখি, যাতে হচ্ছে তাদের যে ডাটাগুলো থাকে সেগুলো যাতে অন্য কোথাও ব্রেক না হয়। এছাড়াও অন্যান্য যে সাইবার অ্যাটাকগুলো হয়ে থাকে, সেই অ্যাটাকগুলো থেকে হচ্ছে আমাদের সার্ভার এখন আলহামদুলিল্লাহ সুরক্ষিত। আমাদের এখানে যারা কন্টেন্ট নির্মাতা তাদের জন্য আমরা অতি সহজ শর্তে মনিটাইজেশন সিস্টেম রেখেছি। আমাদের শর্তগুলো হচ্ছে 300 সাবস্ক্রাইবার, 3000 ভিউ এবং মাত্র 20টি কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড দিলে আমরা আমাদের বেবি টিউব থেকে তাকে মনিটাইজেশন দিয়ে দিচ্ছি এবং তারপর থেকে সেইখান থেকে আর্নিং পাবে। আমাদের এখানে আর্নিংয়ের সিস্টেম হচ্ছে যে আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে বিজ্ঞাপন শো হবে, সেই বিজ্ঞাপনের পার্সেন্টেজ হিসেবে আমাদের কন্টেন্ট নির্মাতারা এখান থেকে আর্নিং করার সুযোগ পাবে। যার কারণে আমরা দেখা যাচ্ছে যে যেহেতু আমাদের এটি একটি দেশীয় প্ল্যাটফর্ম এবং সেই সাথে সাথে আমাদের শর্তগুলো অন্যান্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের থেকে অনেক সহজ, তো আমি সেই ক্ষেত্রে বলতে পারি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা আমাদের এখানে আসতে পারে। আমরা কি করি, প্রত্যেক মাসে অথবা 2 মাসে একবার বা দুবার আমরা চেষ্টা করি যে তাদেরকে যিনি কেউ ভালো জানে এসব সম্বন্ধে তাদের দ্বারা তাদেরকে ট্রেন করার চেষ্টা করি, যাতে তারা কন্টেন্ট ডেভেলপিংয়ের আগ্রহ হয় এবং তাদের মাধ্যমে যাতে আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে এবং আমাদের কিন্তু বেবি টিউবে যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা আছে তারা যাতে একটি সুস্থ কন্টেন্ট দিতে পারে বেবি টিউবের জন্য। আর মার্কেটিং টিমের ক্ষেত্রে এবং বাকি যে সকল ডিপার্টমেন্ট আছে তাদেরকেও আমরা যে আমার ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে দিয়েছি, তারা কিন্তু সেভাবেই ট্রেন করছে এবং এতেই তারা একটি সুন্দরভাবে কাজ করার একটা প্ল্যাটফর্ম এবং পরিবেশ পাচ্ছে।
আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জয়েন হয়েছি যখন তারা রিক্রুটমেন্ট দিয়েছিল। বেবি টিউবের পেজ থেকে দেখলাম যে একটি রিক্রুটমেন্ট আসছে, দেন হচ্ছে আমি ভাবলাম যে ওয়েবসাইটে ঘুরে আসি বেবি টিউবের, যে এটি কী নিয়ে কাজ করছে মূলত। তো আমার এরকম বিভিন্ন সাইটের দিকে অনেক আগ্রহ রয়েছে, যেহেতু সেজন্য আমি বেবি টিউবের ওয়েবসাইটটিও ঘুরে দেখলাম। তো সেখানে দেখলাম যে তারা ইন্টারনেটের নিরাপত্তা নিয়ে কাজ করছে শিশুদের জন্য। তো সেই সাইটটি আমার অনেক ভালো লেগেছে, তো সেই হিসাবেই আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জয়েন করেছি। আমি গ্রামের একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলে, সেখান থেকে আমার উঠে আসা। ফেসবুকের মাধ্যমে এই বেবি টিউব সম্পর্কে জেনেছি, তখনই আমি কিন্তু বেবি টিউব সম্পর্কে জেনেই যুক্ত হয়েছি। তো আমি এখানে কন্টেন্ট মেক করছি শিশুদের উপযোগী, শিশুরা যে সকল ভিডিও পেলে আনন্দিত হবে, শিখতে পারবে, সে সকল কন্টেন্ট আমরা সবাই কন্টেন্ট টিম আমাদের রয়েছে, তারা সবাই মিলে আমরা মেক করছি। যেহেতু আমরা দেশীয় আদলে এই প্ল্যাটফর্মটা তৈরি করা, যেমন ইউটিউব কিন্তু আমাদের দেশের শিশু কিশোরদের নিয়ে ভাবে না, যে আমাদের দেশের শিশু কিশোররা কী দেখবে বা কী হবে তারা ওইরকম একটা ভাবে না, চিন্তা নেই। তো আমরা হচ্ছে আমাদের দেশের চিন্তা করতে হবে, দেন আমরা হয়তো পরবর্তীতে আমরা সেই অন্যান্য দেশের চিন্তা করবো। অবশ্যই প্ল্যান আছে যে আমরা আগে বাংলাদেশের শিশুদেরকে যদি সেভ করতে পারি, দেন আমরা হয়তো আমাদের পাশের দেশ ইন্ডিয়া বা অন্যান্য দেশগুলো আছে এশিয়া মহাদেশের মধ্যে, তাদেরকে আমরা হয়তো বা ওই ইয়েটা করতে পারবো। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে মেইল করুন tpd@ntvbd.com এই ঠিকানায়। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। আপনাদের সাথে নিয়েই পথ চলতে চাই আমরা। আবারও তথ্য প্রযুক্তি দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, NTVর সাথেই থাকুন।